আমার সংসার ছারখার করে দিলি মুখপুরি, একটা বাচ্চা জন্ম দিতে পারিস না। কোন কারণে তোকে আমার সংসারে রাখবো? বিয়ের 4 বছর পেরিয়ে গেল, আমার ছেলেকে বাবা হওয়ার সুখ দিতে পারলি না। অলক্ষী মেয়ে, আমার ঘরে যেদিন পা রেখেছিস ওই দিন থেকেই অশান্তি। সহজ সরল ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করলি। এই শয়তানকে কত বুঝাইছি এইটারে ডিভোর্স দে, আমার বোনের মেয়েকে বিয়ে কর। হারামজাদা শোনেনি, আমার সংসার নির্বংশ করলি তুই। বুবলি বেগম তিক্ত সুরে কথাগুলো একদমে বলেই খুন্তি ছুড়ে মারল মেঝেতে। তার শব্দে চারিপাশ ঝনঝন করে ওঠে। সকাল সকাল প্রতিদিন এই অশান্তি সহ্য হয় না নীলার। ইচ্ছা করে আত্মহত্যা করতে। এভাবে শাশুড়ি নিজের নাতি নাতনির কথা বলে আহাজারি করছে। এসব অপমান শুনে মেয়েটি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে রুমের দিকে চলে যায়। রুমে গিয়ে বালিশ বুকে জড়িয়ে নীলা কাঁদতে কাঁদতে নিজের ভাগ্যকে দোষারোপ করছে। জীবনে শুধু একটাই অপূর্ণতা, নিজের একটি সন্তানের হাহাকার। রোজকার ঘটনা এটা। রাজু সকাল সকাল চলে যায় অফিসে। তৎক্ষণাৎ শাশুড়ি সুযোগ পেলেই মাতৃত্বের খোঁটা দেয়। তার কোনো ইচ্ছা নেই এত অপমান কুটুবাক্য শুনে এ বাসায় থাকার। শুধু রাজুর জন্যই মরে গিয়েও বেঁচে আছে। বাহিরে বের হলে রাস্তায় বাচ্চাদের দিকে কেমন মলিন মুখে তাকায় রাজু। তৎক্ষণাৎ নীলার বুক মোচড় দিয়ে ওঠে। সে কখনোই পারবে না রাজুকে বাবা হওয়ার সুখ দিতে। যদি 1% আশার আলো দেখতে পেত, তবে নিজের জীবন বাজি রেখেও ওই সন্তানকে পৃথিবীর আলো দেখাতো। নীলার কান্নার মাঝেই আবারও চিল্লিয়ে উঠল তার শাশুড়ি দরজার বাহিরে। বয়স হচ্ছে আমার, এখনো নিজের কাজ করতে হয়। আর এই মহারানী শান্তিতে খাবার গেলে বলি কি লজ্জা করে না? কোথায় এই বয়সে নাতি নাতনি নিয়ে খেলবো, সময় কাটাবো, ওই কপাল কি আর আমার আছে? মুখপুরি সব শেষ করে দিয়েছে। এই সোনার সংসার ধ্বংস করতে এসেছে। এত অপমান করি তবুও সহ্য করিস কিভাবে? আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারিস না? নীলা কথাগুলো শুনে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। সে আর শুনতে পারছে না কথাগুলো। বের না হলেও সমস্যা এখন। তাই সে মলিন মুখে বিছানা থেকে নেমে দরজার দিকে চলে যায়। মলিন মুখে বের হলো রুম থেকে। তাকে দেখে ও শাশুড়ি নাক ছিটকালো। দেখে মনে হচ্ছে ক্রোধে ফেটে পড়ছে। তীক্ষ্ণ সূচের মতো চোখ দুটি দেখে ফিচেল হাসলো নীলা। এসব আচরণ আজকাল শুয়ে গেছে, কষ্ট হয় না। তার শরীর ঠিক থাকলেও ভেতরে ভেতরে সূচের আঘাতে জর্জরিত। সে রান্নাঘরের দিকে চলে যায়। সে রান্নাঘর থেকে আলগোছে বাসন হাতে নেয় ধোয়ার জন্য। তৎক্ষণাৎ মহিলাটি এসে নীলার হাত ঝাটকা মেরে বাসন ছিনিয়ে নিল। ছ্যাদ করে উঠে তার হাত মুচড়ে বলল, এই অপয়া হাত দিয়ে আমার সংসারের একটা জিনিসও ধরবি না। তুই বেরিয়ে যা আমার বাসা থেকে। নীলা হাত ছাড়িয়ে শক্ত গলায় বলল, আপনার ছেলে যতক্ষণ আমাকে ডিভোর্স না দিচ্ছে আমি এক পাও নড়ব না। বুবলি বেগম রক্তচক্ষু নিয়ে তেড়ে গেল। তো সাহস তো কম না? প্রতিদিন এত চিল্লাচিল্লি করেন, আপনার কি গলা ব্যথা করে না? বুবলির রাগ ধপধপ করে বেরিয়ে আসতে চাইল। নীলা পাত্তা না দিয়ে রান্নাঘরের কাজে লেগে পড়ে। বুবলি বেগম তৎক্ষণাৎ চিৎকার করে বলল, তুই আবার জিনিসে হাত দিলি? ওই অপয়া হাতে কিচ্ছু ধরবি না, অমঙ্গল হবে আমার সোনার সংসারে। তুই বের হ রান্নাঘর থেকে। প্রতিটি কথা নীলার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। মনে হয় কেউ ছুরি দিয়ে এফর ওফর করছে। নীলা নিজেকে সামলে জবাব দিল, আপনিই তো একটু আগে বললেন আমি কোনো কাজ করি না, আবার কাজে হাত দিলেও জ্বলে ওঠেন। কি করব আমি? মুখ বুঝে খোটা শুনবো? খেতে বসলে খোটা, কাজে হাত দিলে খোটা। আমি করব কি? আপনি কি চাইছেন? জানিস না কি চাই? প্রতিদিন চিল্লিয়ে বলি শুনিস না? রাজুকে ডিভোর্স দে, এতেই আমি শান্তি পাবো। তুইও কথা শুনবি না। আপনার ছেলেকে বলুন ডিভোর্স পেপার রেডি করতে। আমি তৎক্ষণাৎ এ বাসার বাহিরে পা দিব। কিন্তু ভুলেও যদি রাজু ডিভোর্স না দেয় আমি এক পাও নড়ব না। আপনার সাথে এ বাসায় বিন্দুমাত্র থাকার ইচ্ছা নেই। শুধু রাজুর জন্যই আছি, এটাও আপনি জানেন। যা করার করুন। নীলা তেজি স্বরে কথাগুলো বলেই চোয়াল শক্ত করে হনহনিয়ে রুমের দিকে চলে যায়। রুমে ঢুকে দরজা শব্দ করে লাগিয়ে সেখানে পিঠ ঠেকালো। তার বুকের ভেতর চলছে। মেয়েটার শাড়ির আঁচল খামচে ধরে কেঁদে উঠল। আজ থেকে 4 বছর আগে এ বাসায় বউ হয়ে এসেছিল। তার স্বামী রাজুর সাথে প্রেমের মাধ্যমে বিয়ে হয়। কত ধুমধাম করে অনুষ্ঠান হয়েছিল বিয়েতে। সবার মতো তার ছোট্ট সংসার সুখেই যাচ্ছিল। জীবনটা রঙিন ছিল। শাশুড়ি কতই না আদর করে ডাকতো, নিজ হাতে খাইয়ে দিত। সেগুলো এখন অতীত। শ্বশুর প্রতি বছর দুবাই থেকে ছুটিতে আসতো, কিন্তু গত 2 বছর ধরে এদেশের কথা মুখেও তোলে না। সেও মনে মনে ক্ষুব্ধ তার প্রতি। মুখে না বললেও সবাই তার প্রতি অসন্তুষ্ট। বাপের বাড়ি তো পা দেওয়াই যায় না, গেলেই একগাদা কথা শুনতে হয় ভাগ্যের নির্মম পরিহাসে। হঠাৎ ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যায়। রঙিন জীবন নুয়ে পড়ে ধূসর বর্ণ ধারণ করে। সে কান্না করতে করতে দরজায় হেলান দিয়ে বসে পড়ে। ওদিকে বুবলি বেগম সোফায় বসে রাগে থরথর করে কাঁপে। মস্তিষ্ক ঘেটে বুদ্ধি করে কিভাবে এই অপয়া মুখপুরি মেয়েটাকে শেষ করা যায়। যতদিন মেয়েটা বেঁচে থাকবে তার ছেলেও দমবে না। দিব্যি নিশ্চুপে সংসার করে যাবে। মেয়েটা শেষ হলেই রাজু আবার বিয়ে করবে তার পছন্দের বোনের মেয়েকে। বুবলি বেগম মনে মনে ছক কষে রুমের দিকে চলে গেল। আজ সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে শুয়ে রইল নীলা। নিজের ভাগ্যের উপর ধিৎকার জানায়। এ কেমন ভাগ্য তার? রাত 10টায় রাজু বাসায় পা দিতেই তার মা এসে ন্যাকা কান্না করতে করতে নীলার নামে একগাদা নালিশ করলো। রাজু টু শব্দও করলো না। সে জানে নীলা বাচ্চা জন্ম দিতে পারবে না বলে তার মা নানান ছলে মেয়েটাকে কথা শোনায়। এমনিতেই সারাদিন অফিস করে মেজাজ খারাপ, তার উপর প্রতিদিন মায়ের আবদার বিয়ে কর বিয়ে কর। সে আসলেই ক্লান্ত। সে ধীর পায়ে নিজের রুমের দরজায় করাঘাত করলো। দরজার সামনে যেতে বুবলি বেগম সেখানে এসে এবার ছেলের পাত্তা না পেয়ে চেঁচিয়ে উঠে বলল, তুই কি ওই মেয়েরে ডিভোর্স দিবি? রাজু রেগে তাকিয়ে শক্ত গলায় বলল, কেন, কি সমস্যা? একটা সন্তান ছাড়াই আমি সুখে আছি নীলাকে নিয়ে। আমাদের তো প্রবলেম হচ্ছে না, তোরে ওই মেয়ে জাদু করছে
বলছে বাপ, ওই অলক্ষণে মাইয়ারে বাসা থেকে বাইর কর। বিয়ের আগে তুই আমারে ছাড়া কিছুই বুঝতি না, আর এখন ওই মেয়ে তোরে আমার কাছ থেকে সিনাই আনিছে। আব্বা, একবার নিজের ভবিষ্যৎ ভাব, এমনি কি জীবন চলবো? আমি তোর মা, আমি আবার বিয়ে করাবো তোরে, ওর থেকে ভালো একবার খালি রাজি হয়ে যা। তৎক্ষণাৎ নীলা দরজা খুললো। রাজু বউয়ের মলিন মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে দেওয়ালে ঘুষি দিয়ে বলল, একজন নারী হয়ে অন্য নারীকে কিভাবে আঘাত দিতে পারো? বিবেকে বাধে না? এসব বলতে বুক কাঁপেনি? আজ যদি তোমার ছেলে সমস্যা থাকতো তখন আমাকেও এভাবে অপমান করতে পারতে। শুধু নীলা বলে মুখ বুঝে সহ্য করে। তোমাকে 1000বার বলা হয়েছে আমি কখনোই নীলা ব্যতীত কাউকে বিয়ে করব না, তবুও নিত্যদিন এসব বলো। বিরক্ত লাগে আমার। সারাদিন গাধার মতো খেটে বাসায় ফিরি শান্তিতে থাকতে, তুমি তাও থাকতে দাও না। যদি সত্যি আমাকে ভালোবাসো আজ থেকে ওসব তুমি ভুলে যাও। রাজু একদমই কথা বলে ঘন ঘন শ্বাস ফেললো। ফের বলল, নীলার মতো কেউ আমায় ভালোবাসবে না। তাছাড়া ওর মনের অবস্থা কখনো জানতে চেয়েছো? মায়ের মতো একটু স্নেহ মাথায় হাত বুলিয়ে দিয়েছো। মেয়েটার হৃদয়ে কত কষ্ট, কত হাহাকার। না, তুমি এসব করবে না। ভাঙা হৃদয় আরো ভেঙে গুড়িয়ে দিবে। শুধু আমি প্রতি রাতে অনুভব করি নীলার চোখের পানি। মা হওয়ার অধম ইচ্ছা। আমি কখনো অসহায় সুযোগ নিয়ে অন্য নারীকে বিয়ে করব না। নীলার চোখে পানি। সে ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মানুষটার জন্য সে আজীবন অপমান, তুচ্ছ, তাচ্ছিল্য সহ্য করতেও রাজি। সে ঠোঁটের কোণে হাসি টেনে সামনে তাকিয়ে দেখল বুবলি বেগম আক্রোশ হয়ে তাকিয়ে। রাজু রাগে গজগজ করছে। রাজুকে নিয়ে নীলা ভেতরে ঢুকে যায়। বুবলি বেগমও রাগান্বিত মুখে সেখান থেকে চলে যায়। রাজু রুমে প্রবেশ করে হাতের ব্যাগ বিছানায় রাখলো। গায়ের কোট শার্ট ছুঁড়ে মারল রুমের কোণে। নীলা রাজুর সামনে দাঁড়ালো। রাজু হঠাৎ তাকে জাপটে জড়িয়ে ধরে অপরাধী সুরে বলল, মা তোমায় আজু বকেছে তাই না? নীলা আলতো করে রাজুর পিঠে হাত রাখলো। বুকে তীব্র যন্ত্রণা চেপে রেখে কোমল কণ্ঠে বলল, না। রাজু দুহাতের মাঝে নীলার মুখ রাখে। সারা মুখে চুম্বন করে বলল, তোমার চোখে আমি স্পষ্ট মিথ্যে দেখতে পাচ্ছি। সত্যি বলো নীলা। নীলা মুখ নত করে ফেলল। রাজুর ঘামযুক্ত বুকে হাত রেখে বলল, ফ্রেশ হয়ে এসো, খাবার বাড়ছি, পরে খাবো। রাজুর শক্ত জবাব। নীলা নিজেকে ছাড়াতে চাইল স্বামীর বাঁধন থেকে, কিন্তু সফল হলো না। কিছু সময় পর মেয়েটি রাজুর চোখে চোখ রেখে বলল, একটা কথা বলি, রাগ করো না। রাজু ধীরে ধীরে বউয়ের ঘাড়ে মুখ ডুবায়। নিচু কণ্ঠে বলল, কি বলবে? এমন কিছু বলো না যেটাই আমার রাগ হয়। নীলা চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করে এরপর প্রতিদিনের ন্যায় মলিন কণ্ঠে বলল, আমি তো কখনো মা হতে পারবো না। তোমারও কষ্ট হয় আমি বুঝি। শুধু আমার সামনে খুশি থাকার নাটক করো। আমার কথা চিন্তা করে কিছু বলো না। দেখো, মা কিন্তু ঠিকই বলেছে, এ বাসার উত্তরাধিকার কে হবে? তুমি না হয় বিউটিকে বিয়ে করো, আমি বাপের বাড়ি চলে যাব। বিশ্বাস করো, তুমি বিয়ে করলে সবচেয়ে শান্তি আমি পাবো। রাজুর শরীর দাও দাও করে জ্বলে ওঠে। সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে হুঙ্কার ছেড়ে বলল, আর একটা কথা উচ্চারণ করবি না। তুই আর মা শান্তিতে এখানে থাক, আমি বেরিয়ে যাব বাসা থেকে। কতবার বলেছি একদম বিয়ের কথা মুখে আনবি না, তবুও প্রতিদিন আমাকে খেপিয়ে দিস। সারাদিন অফিস শেষে একটু শান্তিতে বাসায় থাকবো, তাও দুই মহিলা অশান্তি দিতে লেগে পড়িস। কতবার বলবো আমার বাচ্চা লাগবে না? তুই আছিস, সারা জীবন এভাবেই কেটে যাবে। নীলা দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি মুখে না বললেও আমি বুঝি, খুব কষ্ট হয় তোমার। কোনো বাচ্চা দেখলে তেমন পাগলামি করো। আমি আসলেই অপয়া, একটা বাবু দিতে পারছি না, তোমার যোগ্য নই আমি। রাজু ঘন ঘন শ্বাস ফেলে নীলার বাহু শক্ত করে চেপে ধরে বলল, ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে, কিন্তু আমি ভুল। ধরো তোমার জায়গায় যদি আমি থাকতাম তবে আমাকে ডিভোর্স দিতে পারতে, অন্য ছেলের ঘরে সুখে সংসার করতে। তুমি স্বার্থপর হলেও আমি নই, তোমাকে সত্যি ভালোবেসেছি। নীলার হৃদয় কেঁপে ওঠে। সে মাথা ঝাঁকিয়ে না করল। রাজু মলিন হেসে ব্যথিত সুরে বলল, ওকে ফাইন, আমি বিয়ে করলাম। তারপর যদি বাচ্চা না হয় তখন কি আর একটা বিয়ে করব? নীলা মুখ তুলে তাকালো। রাজু গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে বলল, আমার খুব কষ্ট হয় রাজু, রোজ রোজ মায়ের কথা সহ্য হয় না। ভেতরে ভেতরে তো সেই কবেই মরে গেছি, শুধু দেহটা বাকি আছে। কেন একটা বাবু আমাদের হলো না? মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে। ওদিকে সিঁড়ি দিয়ে উঠছে ওয়েস্টার্ন ড্রেস পরা একটি মেয়ে। হতে পারে সেই বুবলি বেগমের ভাইয়ের মেয়ে বিউটি। তাহলে কি রাজু ফেসে যাবে এই খেলায়? আর এখানেই স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা ও শাশুড়ির দুষ্টু বুদ্ধি দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, শাশুড়ি বৌমার এই যুদ্ধে কে জিতবে? শেষটাই বা কি হতে চলেছে? বিউটিকে কি বিয়ে দিবে ছেলেকে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। মনে রাখবেন, গল্পের বেশি ভিউজ না হলে দ্বিতীয় পর্ব পাবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস। ধন্যবাদ।